শুনছেন ভালোবাসার এক অন্যরকম গল্প, নির্লজ্জ ভালোবাসা, পর্ব ৩। লিখেছেন সুমি চৌধুরী, আর কণ্ঠে আছি আমি ছোঁয়া। রৌদ্রের ঘর যেন এক অচেনা তাণ্ডব ক্ষেত্রে পরিণত হয়ে আছে। রাগে, হতাশায় আর ভেতরের অজানা আগুনে তার শরীর জ্বলে যাচ্ছে। বুকের ভেতরটা যেন দাউ দাউ করে পুড়ছে। মাথায় কিছুই কাজ করছে না। যা সামনে পাচ্ছে, চেয়ার, বই, গ্লাস, টেবিলের উপর রাখা ফাইল সব ছুঁড়ে ফেলছে মেঝেতে। দেয়ালে যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই ছুঁড়ে দিচ্ছে, যেন এই ভেতরের জ্বালা একটু প্রশমিত হয়। পর্দা বাতাসে উড়ছে, টেবিল ল্যাম্পের আলো মাটিতে ভেঙে ছড়িয়ে আছে। তবুও রৌদ্র থামছে না। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, কপাল ঘামে ভিজে গেছে। মনে হচ্ছে কেউ যেন তার ভেতরের নিয়ন্ত্রণটা ছিনিয়ে নিয়েছে, আর সে নিজের রাগে নিজেকেই ধ্বংস করে ফেলছে ধীরে ধীরে। রৌদ্র নিজের ভেতরে ঝড় সামলাতে না পেরে সে হঠাৎ আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। বুকের ভেতর ধকধক করছে, নিঃশ্বাস ভারী, চোখ লালচে। দাঁত কিরমির করে তাকিয়ে আয়নার প্রতিফলনে নিজের মুখের দিকে ফিসফিস করে বলল, আব্রাহাম খান রৌদ্র কখনো কারো মায়ায় পড়তে পারে না, কখনো না। মেয়েরা শুধু আমার নেশা, বুঝলি? নেশা, যা পুরনো হলে আর লাগে না। আর আমি কি না আমার নিজের কাকাতো বোন তুরার মায়ায় পড়েছি? থু থু থু। রাগে নিজেই থুতু ফেললো মেঝেতে। বুকের ভেতরটা আরো ধুকপুক করতে লাগলো। 2 হাত দিয়ে মাথার চুল পেছনে ঠেলে আয়নার খুব কাছে গিয়ে দাঁড়ালো। নিজের চোখের দিকে তাকিয়ে গলায় এক প্রকার বিদ্রুপ মিশিয়ে বলল, এই শোন রুদ্র, তুই কারো মায়ায় পড়িস নাই। ওইসব তোর নেশা, শুধু সময়ের খেলা। হ্যাঁ, তোরাও তো হয়তো তোর নেশার মধ্যে একজন পড়ে গেছে। এর বেশি কিছু না, বুঝলি? এর বেশি কিচ্ছু না। রোজু নিজের মাথার চুল ধরে টানতে লাগলো। ছাদে যখন তোরার সঙ্গে যা হয়েছে তা মনে পড়তেই ভেতরে অদ্ভুত এক চাপ উঠছে। তোরার সাথে যে আচরণ করেছে সেটা সে কোনো সাধারণ স্বাভাবিক আচরণ না। রৌদ্র যখন বুঝতে পারলো সে আসলে কি করেছিল, তখনই মাথায় যেন রক্ত চড়ে বসে। রৌদ্র রাগে দেয়ালে ঘুষি মারতে লাগলো। হঠাৎ ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে নাম দেখে রৌদ্রের রাগ ম্লান হয়ে গেল। মুখে হালকা হাসি ফুটে উঠল। ফোন রিসিভ করে কানে ধরতেই শুনল, সুইটহার্ট, কোথায় তুমি? আমি রেস্টুরেন্টে, প্লিজ একটু আসো, আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে। রৌদ্র বাঁকা হেসে জবাব দিল, ওকে বেবি, জাস্ট ওয়েট, আমি আসছি। আমার একটু মাথা নষ্ট হয়ে আছে, জানোই তো আমি কি করতে চাই। মেয়েটি হেসে ফেলল। ওলে আমার বাবু, তা নিয়ে চিন্তা করো না। তুমি ফার্স্ট রেস্টুরেন্টে আসো, আমি তোমার মাথা ঠান্ডা করে দিচ্ছি। ওকে বেবি, লাভ ইউ। রৌদ্র ফোন ধরেই হাসতে হাসতে বলল, ওকে বেবি, ইউ আর মাই সুইট হার্ট। নাও, আমি খুব শীঘ্রই আসছি। লাভ ইউ টু। মা। দুপুরের দিকে শিহাব আসলো। খানবাড়ির সবাইকে আনন্দে ভরে দিল। সবাই তাকে দেখে খুশি হলো। শিহাব ধীরে ধীরে সবার সঙ্গে হালকা আলাপ করে তোরার বাবা আশিক খানের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আসলে আমি তোরাকে নিয়ে একটু বেরোতে চাই। আশিক খান হালকা হেসে উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নিয়ে যাও, তবে সন্ধ্যার আগে দিয়ে যেও, বুঝোই তো মেয়ে মানুষ। শিহাব আবারও কণ্ঠে হাসি রেখেই বলল, আরে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, সন্ধ্যার আগেই ফিরে আসব। আর ওর হাতের আংটিও মাপ নিতে হবে। শিহাব সবার অনুমতি নিল তোরার সঙ্গে সময় কাটানোর জন্য। এদিকে তোরা কিছুই জানে না, সে নিজের রুমে বেলকনিতে বসে উপন্যাসের বই পড়ছিল। হঠাৎ তোরার মা তনুজা খান হাতে একটা শাড়ি নিয়ে বেলকনিতে এসে বললেন, তোরা কি করছিস সেখানে? রুমে আয় তো মা। তোরার চোখে বিস্ময় আর লাজুকতা একসাথে ফুটে উঠল। তনুজা খানের হাতে শাড়ি দেখে সে ভ্রু কুঁচকে বলল, তোমার হাতে শাড়ি কেন মা? তনুজা বেগম হালকা মৃদু হেসে তোরার গালে হাত দিয়ে বললেন, শিহাব এসেছে, তোকে নিয়ে বের হবে। মুহূর্তের মধ্যে তোরার গাল লাল হয়ে গেল। লজ্জায় সে হালকা মাথা নিচু করে ফেলল। তনুজা খান তোরার লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে কোমল হাসি নিয়ে বললেন, হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না। এখন আয় তো, এই শাড়িটা পরিয়ে সাজিয়ে দেই আমার পরি মেয়েটাকে। তনুজা খান ধীরে ধীরে যত্ন নিয়ে তোরাকে শাড়ি পরিয়ে দিলেন। শাড়ির কোমল কাপড়টা তোরার কাঁধে সুন্দরভাবে বসানো হলো।
প্রত্যেকটা ভাঁজ সঠিকভাবে ঠিক করা হলো, যেন তা তার রূপকে আরো উজ্জ্বল করে তুলছে। তুরার চুলের দিকে হালকা স্পর্শ দিয়ে তনুজা খান শাড়ির ধনুক ঠিক করলেন, ছোট্ট আংটি আর কানের দুল ঠিকভাবে সাজিয়ে দিলেন। তুরার চোখে লাজুকতা আর উত্তেজনার মিশ্রণ ফুটে উঠেছে। তুরা আর শিহাব বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। দুজনেই চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। শিহাব গাড়ি ড্রাইভ করছে আর তুরা বাইরে তাকিয়ে আকাশ আর রাস্তার দিকে চোখ রাখছে। কিছুক্ষণ নীরবতার পর শিহাব হালকা কাশি দিয়ে বলল, কেমন আছো তোরা? তোরা শিহাবের কণ্ঠ শুনে চমকে গেল, হালকা মাথা দুলিয়ে বলল, ভালো। আপনি? শিহাব হেসে বলল, ভালো হবে না? নিজের পছন্দের লাইফ পার্টনারকে পাচ্ছি, কেই বা খারাপ থাকে বলো? লাজুক হয়ে তোরা সামান্য আবার মাথা নিচু করলো। গাড়ির ভিতরে তাদের টুকটাক কথা হলো। মাঝে মাঝে রাস্তার আলো এবং গাড়ির হালকা শব্দ ছাড়া নীরবতা ছিল। শিহাব গাড়ির রেস্টুরেন্টের সামনে থামালো। দুজনেই গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে ঢুকলো। পাশাপাশি বসে চারপাশে আলো আর মানুষের চমক চমক ধরে তুরার চোখে নতুন উদ্দীপনা ফুটতে লাগলো। শিহাব মৃদু মুচকি হেসে তুরার দিকে তাকিয়ে বলল, তো তোরা, একটা জিনিস জানার জন্য আমার মনটা মহিলা মানুষের মতো কুকু করছে, সেটার আনসার কি তুমি দেবে? তোরা হালকা হ্যাঁ সূচক মাথা দোলালো। শিহাব সাথে সাথে গলা খাকারি দিয়ে বলল, আচ্ছা তোরা, আমাকে তোমার কেমন লেগেছে? তুমি কি নিজে থেকে এই বিয়েতে রাজি, নাকি পরিবারের সিদ্ধান্তে রাজি হয়েছ? তোরা কিছুক্ষণ থেমে ভেবে কিছু বলার চেষ্টা করলো। এখন তার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, তবে বাবার প্রতি সম্মান দেখাতে চেয়ে রাজি হয়ে আছে। মনে কিছুটা ভালো লাগা শুরু করেছে শিহাবের প্রতি, যা এখনো পুরোপুরি তৈরি হয়নি। তোরা কিছুক্ষণ ভেবে মুখ খুলে কিছু বলতে যাবে, সাথে সাথে ওয়েটারের হাত থেকে ভুলবশত কফি পড়ে যায়। কফি তোরার শাড়িতে ছড়িয়ে পড়ল। শিহাব তাড়াতাড়ি তোরার শাড়ি ধরে অস্থির হয়ে বলল, তোমার কোথাও লাগেনি তো? শরীর জ্বলছে না তো? তোরা শাড়ির দিকে দেখলো এবং হালকা ভ্রু কুচকিয়ে বলল, না কোথাও লাগেনি, তবে শাড়িটার অবস্থা খারাপ হয়ে গেল। শিহাব ওয়েটারের দিকে তাকিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, কি ভাই, মন কোথায় দেখে কাজ করেন? একটু দেখে শুনে তো কাজ করবেন। ওয়েটার মাথা নিচু করে অপরাধ স্বরে বলল, সরি স্যার, আসলে হাত ফসকে পড়ে গেছে, বুঝতে পারিনি। তোরা ওয়েটারের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল, ইটস ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা ওয়াশরুমটা কোথায়, একটু দেখাতে পারবেন? ওয়েটার সম্মানসূচকভাবে বলল, হ্যাঁ শিওর ম্যাম, আপনি আমার সাথে আসুন। তোরা যাওয়ার জন্য পা বাড়ালো। সাথে সাথে শিহাব বলল, আমি আসবো তোরা? তোরা হালকা মাথা নাড়ল, বিনয়ী কণ্ঠে বলল, না না, আপনি এখানে বসেন, আমি শাড়িটা ঠিক করেই আসছি। তোরা ওয়েটারের সাথে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকেই তার চোখ আস্ত বড় বড় হয়ে গেল, যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। ভাবছে এটা কি ওর চোখের ভুল নাকি সত্যি। তোরা চোখ ঘষল, সামনে একই জিনিস দেখছে। সামনে রৌদ্র একটা মেয়েকে দেয়ালে চেপে ধরে লিপকিস করছে। রৌদ্র যেন পারছে না মেয়েটাকে খেয়ে ফেলতে। মেয়েটার জামা কাঁধ থেকে অনেকটুক নামানো, আর রৌদ্র বারবার ওই কাঁধে নিজের ঠোঁট ছোঁয়াচ্ছে। মেয়েটা হাঁপাচ্ছে, শরীর অজান্তেই কেঁপে উঠছে। দুই হাতে রৌদ্রের চুল খামচে ধরে আছে। এই দৃশ্য দেখে তোরা আর নিজেকে সামলাতে পারল না। মুখ থেকে বের হলো একটা দীর্ঘ বুক ফাটানি চিৎকার, আ! শেষে সাউন্ড বন্ধ হয়ে গেল। তোরা সেন্স হারিয়ে ধরাস করে ফ্লোরে পড়ে গেল।